টানা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু দক্ষিণ কেন বঞ্চিত? তাহলে দক্ষিণে বর্ষা আসবে কবে থেকে? এই প্রশ্ন যখন চারদিকে ঘুরপাক খাচ্ছে, তখন হাওয়া অফিস দিনক্ষণ নির্দিষ্ট করে দিল, জানিয়ে দিল আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, আগামী সপ্তাহের মাঝামাঝি বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে, কারণ 31শে মে থেকে ইসলামপুরে আটকে আছে মৌসুমী অক্ষরেখা, অর্থাৎ উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের কলকাতায় বর্ষা আসার কথা 11ই জুন। আর আজ 14ই জুন হয়ে গেছে, এখনো বর্ষা আসতে চায়। চাতক পাখির মতো দক্ষিণবঙ্গের বাসিন্দারা অপেক্ষা করছেন, কারণ উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। তাই এবার আশ্বাস দিচ্ছে ভারতের মৌসুম ভবন, বলছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বর্ষা ঢুকতে পারে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে, এবং উত্তরবঙ্গের যে বাকি অংশ রয়েছে সেই বাকি অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। অনুমান করা যাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা বলছেন 18 থেকে 20 জুন এই সময়টার মধ্যে, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, সম্ভবত বুধবার বর্ষা আসতে চলেছে দক্ষিণবঙ্গে। কারণ সোমবারের পর থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে এবং সোমবার থেকে একটানা বৃষ্টি চলতে থাকবে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে যদিও বৃষ্টি হবে, তবে বুধবার ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আর তাতেই আবহাওয়াবিদরা মনে করছেন বুধবার বর্ষা একেবারে দক্ষিণবঙ্গে চলে আসতে পারে। অর্থাৎ এই যে প্রতীক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষা, আগাম বর্ষা ঢুকে গেছিল আন্দামান, সেখান থেকে কেরলেও আগাম বর্ষা ঢুকেছে 2 দিন আগে, এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে 5 দিন আগে এবং 7 থেকে 8 দিন আগে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেছে। কিন্তু সেখানেই থমকে ছিল বর্ষা, কারণ রেমালের টানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগাম চলে এলেও তারপর গতি হারিয়েছিল। আর সেই অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং অনুকূল পরিস্থিতি 18 থেকে 20 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে, সেই ইঙ্গিত দিল ভারতের মৌসুম ভবন। ধন্যবাদ। অর্থাৎ দক্ষিণের দৌড়গোড়ায় বর্ষা বলা যেতেই পারে। নর্থ বেঙ্গলে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং হেভি টু ভেরি হেভি রেনফলের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। 16 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার অথবা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং মানে উই ক্যান এক্সপেক্ট আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের অ্যাডভান্স ওভার সাব হিমালয়ান গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 18-19 তারিখ নাগাদ আমরা আশা করতে পারি। মেট্রো কলকাতা লাইফ লাইন, তো এই লাইফ লাইনের কি হাল হয়েছিল রেমালের দিন আপনারা দেখেছিলেন, হাঁটু জল হয়ে গেছিল পার্ক স্ট্রিটে। দেখুন কি অবস্থা সেই দিনের, যেদিন রেমালের বৃষ্টিতে এই হাল হয়েছিল। তো এর দায় কার? তো গতকাল মেয়র পরিষদ তারক সিং বলেছিলেন যে মেট্রোর গার্ডওয়ালে সমস্যা রয়েছে, মেট্রোর প্রবলেম, সেই জন্য এই অবস্থা হয়েছিল। যদি মেট্রো কর্তৃপক্ষ তার মানতে নারাজ। এই জল নিয়ে এবার চলছে জলঘোলা। তার কারণ মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে না, এ দায় তাদের না, সেদিন যে ঘটনা ঘটেছে তার দায় তাদের নয়। এটা হচ্ছে মেট্রোর একটা গার্ড ওয়াল, ঢুকতে গিয়ে ডান দিকে এই গার্ড ওয়াল থেকে জল সিপেজ হচ্ছে। তো যাতে আনওয়ান্টেড কিছু না ঘটে সেই জন্য এই গার্ড ওয়ালটা আছে। এই গার্ড ওয়াল থেকে জলটা যাচ্ছে। আমরা আমাদের এন্ডে আমাদের ড্রেনেজ চেক করে দেখে নিয়েছি, তাতে আমাদের কোনো ফল্ট নেই। যখন ইন্সপেকশন করেছি ওদের নিয়ে, মেট্রো রেলকে নিয়ে, কোনো ফাউল পাইনি। টিএমসির যে পাইপলাইনটি আছে, সেই সুইপের যে লাইনটা আছে তার মধ্যে দিয়েই জলটা এসে ফাটলটা দেখা যায়। 10 তারিখে জয়েন্ট ইন্সপেকশন উইথ দ্য কেএমসি ইঞ্জিনিয়ার্স, সেখানে দেখা যায় 1800 কিছু বা 1900 সালের আর্লিতে একটা ওখানে সোয়ারেজ লাইন ছিল যেটাতে পলি পড়ে গেছে। সেইখান থেকে 3টে ফাটল দেখা দিয়েছে, বা 3টে লিকেজ আমরা যদি বলি দেখা দিয়েছে ম্যানহোল ওয়াল থেকে। ইট ইজ আপ টু হিম, উনি বলেছেন, আমরা শুনেছি, কিন্তু বাস্তবের সত্যটা সম্পূর্ণরূপে অন্য, যেটা আমি আপনাদের কাছে ডিসক্লোজ করলাম। জয়েন্ট ইন্সপেকশনের পরে কি ঘটনা ঘটেছে সেটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি আপনাদের কাছে উপস্থাপনা করলাম। বাস স্ট্রিটের পর এবার কসবা, ফের একবার আগুন লাগার ঘটনা। দুপুর 12টা কসবার অ্যাক্রোপলিস মল আগুন লেগে যায় দুপুর 12টা নাগাদ। বইয়ের দোকান এবং মলের ফুড কোর্টে এই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 15টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, তাও বেশ কিছুটা সময় লাগে, প্রায় আড়াই ঘন্টা লাগে।
তার আগে স্কাই লিফটের মাধ্যমে অপারেশন চলে, এদিকে ধোঁয়া বের করার জন্য কাঁচ ভাঙতে হয় একের পর এক। এই অ্যাক্রোপলিস মলের উপরে অনেকগুলো অফিস ছিল, খুব দ্রুত তাদের সবাইকে বার করে নিয়ে আসা হয় বাইরে। ঠিক সেই সময় যারা ছিলেন সে সময় সেখানে, তারা বলছিলেন যে কি অবস্থার মধ্যে কত দ্রুত তারা বেরিয়ে আসতে পেরেছে। আগুন অ্যারাউন্ড 11:45 এরকম লাগে। 15 ফ্লোরে সাইরেন ছাড়া আর কিছুই তো পাওয়া যায়নি। 6 ফ্লোর থেকে যখন নামতে শুরু করলাম তখন বুঝতে পারছি ধোঁয়া আর স্মেল। পুরো ধোঁয়া উঠছিল, পুরো ক্রস ফোল্ডটা পুরো একদম দাউ দাউ করে জ্বলছিল, এটাই দেখেছি। তারপরে আমরা সঙ্গে সঙ্গে খালি করে দিয়েছি আমাদের এলাকার। যা ছিল 10 মিনিটের মধ্যে মোটামুটি পুরো ধরে নিয়েছে, পুরো আগুন পুরো ধোঁয়া কালো হয়ে গেছে, পুরো ওই দোকানটা পুরো শেষ হয়ে গেছে, এখন বই দোকান বলে উপরে কিচ্ছু নাই। আগামী পরশু রবিবার থেকে পরের রবিবার 7 দিন কাশীমিত্র শ্মশানঘাটের বার্নিং চুল্লি বন্ধ থাকবে, অর্থাৎ ইলেকট্রিক চুল্লি বন্ধ থাকবে 7 দিনের জন্য। কেন না রক্ষণাবেক্ষণের জন্য। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ আমার কথা শুনতে পাচ্ছে? বিশ্বজিৎ নোটিশে কি রয়েছে? সেখানে বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকবে 1 সপ্তাহের জন্য, কারণ যে মেরামতি বা সংস্কারের কাজ করা হবে তার জন্য এই বৈদ্যুতিক চুল্লিকে বন্ধ রাখা হবে। যদিও কাশীমিত্র শ্মশানঘাটে একটি বৈদ্যুতিক চুল্লি ও একটি কাঠের চুল্লি রয়েছে, কাঠের চুল্লির যে পরিষেবা সেটি স্বাভাবিক থাকবে, কিন্তু বৈদ্যুতিক চুল্লি নিয়মিত সংস্কার করতে হয়, নানান কাজ থাকে, এবং সেই যে বৈদ্যুতিক চুল্লি সংস্কারের কাজ এবার একটু বেশি সময় ধরে করতে হবে, কারণ একটু ড্যামেজ পরিলক্ষিত হয়েছে, এবং এই যে ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ারিং এর জন্য 16 তারিখ অর্থাৎ 16ই জুন রবিবার সকাল 8টা থেকে একেবারে 23শে জুন সকাল 8টা পর্যন্ত এই শ্মশানঘাট অর্থাৎ কাশীমিত্র শ্মশানঘাটের যে বৈদ্যুতিক চুল্লি সেই চুল্লি বন্ধ থাকবে। তবে কাঠের যে চুল্লি তার পরিষেবা কিন্তু সেই সময় চালু থাকবে, এমনটাই জানিয়েছে কলকাতা পুরসভা। ধন্যবাদ অতুল। নিয়োগ দুর্নীতিতে ধৃত এবার এক কেন্দ্রীয় সরকারি কর্মী। সিআইডির হাতে ধৃত নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সরকারি কর্মী, তার নাম পাপাই দাস। ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় সরকারি কর্মী শঙ্কর বিশ্বাস এবং পাপাই দাস নামে আরো একজন গ্রেপ্তার। আমার সঙ্গে অমিত রয়েছেন। অমিত, কেন্দ্রীয় সরকারি কর্মী যিনি সিআইডির জালে, তিনি কিভাবে ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ? দেখো, ইন্ডিয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের তিনি অডিটর হিসেবে কাজ করতেন এই শঙ্কর বিশ্বাস, যার কল্যাণীতে বাড়ি। তাকে পিএসসির মাধ্যমে যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর পদে যে নিয়োগ করা হয়, সেই পরীক্ষার নিয়োগ সংক্রান্ত প্রশ্ন ফাঁসের মামলাতে কিন্তু গ্রেফতার করা হয়েছে শঙ্কর বিশ্বাসকে, এবং তিনি এই র্যাকেটের মূল মাথা বা মেইন প্রাইম অ্যাকিউজ বলে কিন্তু সিআইডির তরফে বলা হচ্ছে। সেক্ষেত্রে শঙ্কর ছাড়া পাবাই বলে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, তার বাড়ি নদিয়ার পুরুলিয়ায়। গতকাল সিআইডির তরফে তল্লাশ অভিযান চালানো হয়েছিল এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে, এবং ইতিমধ্যে দুজনকে আলিপুর আদালতে পেশও করা হয়েছে, নিজের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে সিআইডির তরফে। এবং এই ব্যক্তি যিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তার কিভাবে যোগসূত্র, কিভাবে সে র্যাকেট চালাতো, এই বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে, এবং প্রাইম অ্যাকিউজ তাকে বলা হচ্ছে তাহলে। এবং সিআইডির তরফে যেটা জানানো হচ্ছে যে এই ব্যক্তি যার কাছে প্রশ্নপত্র চলে আসছে এবং তিনি সেই প্রশ্নপত্র সলভ করে অ্যান্সার উত্তর তৈরি করে সেই উত্তরগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে এই যে র্যাকেট যে চক্র চলতো, সেই চক্রের মাথা হিসেবে তাকে বলা হচ্ছে। সে তার যোগসূত্র কিভাবে, সেই পুরো বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে সিআইডির তরফে, এবং এই চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে সমস্তটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং সিআইডির সূত্রে খবর, কয়েক মাস আগে বেশ কয়েকজন পরীক্ষার্থী স্টেটমেন্ট থেকে এই পাপাই দাস এবং শঙ্করে কিন্তু তথ্য পেয়েছিলেন সিআইডি কর্তারা। ধন্যবাদ।